পৃথিবীতে যখনই কোথাও কোনো একটা বড় বিপ্লব হয়, প্রত্যেকটা বিপ্লবের পরে একটা বইয়ের কথা বারবার উচ্চারিত হতে থাকে। সবাইকে রেকমেন্ড করা হয় ওই বইটা পড়ার জন্য। বইটা হলো জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম। অ্যানিমাল ফার্মকে বলা হয় পৃথিবীর সেরা বইগুলোর মধ্যে একটা, এবং এই বইয়ের ডিমান্ড এতটাই বেশি ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই বই ছাপানোর জন্য এনাফ কাগজই পাওয়া যাচ্ছিল না। বিশ্বের শত শত ভাষায় এই বই অনুবাদ করা হয়েছে এবং অনেক দেশের স্কুল পাঠ্যে এটা পড়ানো হয়। এখন এত কিছু শুনে মনে হতেই পারে যে বইটা নিশ্চয়ই ইতিহাস নির্ভর কিংবা গুরুগম্ভীর ধাঁচের কোনো একটা বই। আদতে মোটেই তা নয়। সহজভাবে যদি আমি বলি তাহলে বইটা হচ্ছে একটা ফ্যান্টাসি কিংবা রূপকথা। এখন একটা রূপকথার বই কিভাবে এতটা জনপ্রিয় হতে পারে? আর বিশ্বের যে কোনো প্রান্তে যখনই কোনো একটা রিভলিউশন হচ্ছে বা আন্দোলন হচ্ছে, তার পরপরই এই ফ্যান্টাসিটা বারবার ঘুরে ফিরে কেন আসে? সেটা বুঝতে হলে সবার আগে জানতে হবে অ্যানিমাল ফার্মের গল্পটা। হাই, আমি শেহরিন। স্টোরি উইথ শেহরিনে আজকের এপিসোডে থাকছে জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম বইটা। তাহলে শুরু করা যাক। কাহিনীর পুরোটাই ঘটে ইংল্যান্ডের একটা ফার্মে। ফার্মটার নাম হচ্ছে ম্যানর ফার্ম। গরু, ছাগল, হাঁস, মুরগি, শূকর, ঘোড়া, কুকুর, এক কথায় যাবতীয় সকল ধরনের পশু পাখিদেরকে নিয়ে একটা ফার্ম। জোন্স সাহেব হচ্ছে সেই ফার্মের মালিক। তো সারাদিনের কাজকর্ম শেষ করে জোন্স সাহেব তার ফার্মের বাড়িতে ঘুমোচ্ছেন। ওই সময় ফার্মের যত পশু পাখি ছিল সবাই জড়ো হলো একসাথে। কারণ হলো ফার্মের সবচেয়ে জ্ঞানী এবং বৃদ্ধ যে শূকর, সেই শূকরটা গত রাতে একটা স্বপ্ন দেখেছে। এই স্বপ্নের ব্যাপারে সে ফার্মের সবাইকে জানাতে চায়। সুতরাং ফার্মের ভেতরে যত পশু পাখিরা ছিল, এমনকি ফার্মের বাইরেও ফার্মের উপর দিয়ে যেসব পাখিরা ঘোরাফেরা করে, কাক, কবুতর, চড়ুই, তারা সবাই আসলো। কারণ সবাই জানতে চায় যে শূকর মশাই গত রাতে কি এমন স্বপ্ন দেখেছেন যেটা সে সবাইকে জানাতে এতটা আগ্রহী। যাই হোক, বৃদ্ধ শূকর সাহেব বলা শুরু করলেন, দেখো বন্ধুরা, আমি অনেক দিন বেঁচেছি, অনেক কিছু দেখেছি জীবনে। আমার মনে হয় যে আমি হয়তো খুব বেশি দিন আর বাঁচব না, কিন্তু মরার আগে আমি তোমাদের কিছু ব্যাপার বলে যেতে চাই। দেখো, জীবনের মানেটা আসলে কি? চিন্তা করে দেখো, আমরা অ্যানিমালরা আমরা জন্মাই, তারপর 1 বছর কিংবা কারো কারো ক্ষেত্রে তারও কম 5-6 মাস এর মতো একটু আনন্দের জীবন, একটু শান্তির জীবন পাই। এর পরপরই আমাদের পূর্ণ বয়স হয়ে যায় এবং তখন আমাদেরকে মানুষরা বিভিন্ন কায়িক শ্রমের জন্য ইউজ করে থাকে। ঘোড়া হলে আমাদের উপরে মানুষরা চড়ে যাতায়াত করে, মাল বহন করায়। গরু হলে চাষ করায়, এবং আরও আনফরচুনেট যারা, যদি মুরগি বা হাঁস জাতীয় কিছু হয় তাহলে তাদেরকে মেরে ফেলা হয় খাওয়ার জন্য। এখন এই সব কিছু করেটাকে? এই সব কিছু করে একটা মাত্র জাতি, মানুষ। কিন্তু অপর দিকে যদি আমরা দেখতে যাই তাহলে পৃথিবীর সবচেয়ে অকম্মা জাতি হচ্ছে মানুষ। তাদের তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু তারাই আমাদের উপর ঝড়ি ঘোরাচ্ছে। এখন যদি আমরা না থাকতাম, মানুষ তো কিছুই করতে পারতো না, কিন্তু তারপরও মানুষ আমাদেরকে দিয়েই এত কষ্ট করায়। বিনিময়ে কি দেয় আমাদেরকে? কিচ্ছু না। চিন্তা করে দেখো, যদি মানুষ না থাকতো তাহলে আমরা যে এত ফসল ফলাই, এত দুধ, ডিম উৎপাদন করি, পৃথিবীতে এত এত ঘাস আছে, এই সব কিছুর মালিক আমরাই হতাম। এত সম্পদ আমরা তো এক জীবনে খেয়ে শেষ করতে পারতাম না। লাখ লাখ কোটি কোটি অ্যানিমালস যারা আছে খুব আরামে থাকতে পারত, কেবলমাত্র যদি মানুষ নামের প্রাণীটা না থাকতো। এখন আমি তোমাদেরকে এসব কথা কেন বলছি? তার কারণ এখন সময় এসেছে প্রতিবাদ করার। এখন আমাদেরকে করতে হবে একটা রেভলিউশন, একটা বিপ্লব। তোমরা কি সেই বিপ্লবের জন্য প্রস্তুত?
এই বিরাট বক্তৃতার পরে সব অ্যানিমেলরা বেশ উজ্জীবিত। হ্যাঁ, আসলেই তো, তাই তো, এভাবে তো চলতে পারে না। সব কিছু করছি আমরা, কিন্তু আমাদেরকে শোষণ করছে মানুষ। তা তো হতে দেওয়া যায় না। অবশ্যই আমরা আন্দোলন করব, আমরা বিপ্লব করব। ফাইন, ওরা চিৎকার করে ওঠে, হ্যাঁ হ্যাঁ, খুব প্রস্তুত আমরা। এত জোরে স্লোগান, চিৎকার, চেঁচামেচি, গান বাজনা, এই সব কিছুতে জন সাহেবের ঘুমটা ভেঙে যায় এবং উনি চাবুক বন্দুক নিয়ে নিচে নেমে আসেন এটা দেখার জন্য যে কি হচ্ছেটা কি, মাঝরাত্রিরে অ্যানিমালসদের এত চেঁচামেচি কেন। তার হাতে বন্দুক দেখে অ্যানিমালরা তখনকার মতো ছত্রভঙ্গ হয়ে যায় এবং সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়ে। এভাবে বিপ্লবের স্বপ্নটা দেখিয়ে এর ঠিক 3 দিন পর এক রাতে সেই বৃদ্ধ শুকর মারা যান। শুকর সাহেব তো মারা গেলেন, কিন্তু উনি যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন সেই স্বপ্ন কিন্তু এখনও সবার মনে স্ফুলিঙ্গের মতো চলছে। প্রত্যেক রাতে গোপন মিটিং হচ্ছে, ওরা ঠিক করছে যে আমরা একটা আন্দোলন করব মানুষের এগেনস্টে, নিজেদেরকে মুক্ত করে নেব, এবং এই পুরো ব্যাপারটার নাম তারা দেয় অ্যানিমালিজম। প্রথম দিকে সব ঠিকঠাক, সবাই একমত যে হ্যাঁ, মানুষ অনেক শোষণ করে, মানুষের বিরুদ্ধে আমরা যাব, অ্যানিমালিজমে আমরা সবাই একমত, আমরা চাই স্বাধীন হতে, মুক্ত হতে, আমরা মানুষের দাসত্ব আর চাচ্ছি না। কিন্তু এর কিছুদিন পরে কিছু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওঠা শুরু করে। যেমন মলি নামে একটা ঘোড়া ছিল, তার চিনি খুব পছন্দ। সে একদিন জিজ্ঞেস করলো মিটিংয়ের মাঝে যে আচ্ছা, আমরা যদি স্বাধীন হয়ে যাই তাহলে আমার তো অনেক চিনি পছন্দ, সব মানুষকে যদি মেরে ফেলি তাহলে আমি চিনি কি পাবো, চিনি কি খেতে পারবো? বাকিরা সবাই তখন তেড়ে ওঠে, আরে আমরা এখন পরাধীন, তুই এখন পরাধীন, এখন তুই চিন্তা করছিস তুই পরে চিনি খেতে পারবি কি না? আগে স্বাধীনতাটা দরকার, স্বাধীনতাটাই মেইন বিষয়, এখন ফোকাস, এখন এসব চিনি টিনি নিয়ে ভাবা যাবে না। আবার একটা খুব সুন্দর মেয়ে পাখি এসে জিজ্ঞেস করে যে আচ্ছা, আমার গলায় আমি এখন লকেট পরি একটা, সেই লকেটের মাঝে আমার নাম লেখা আছে, লকেটটা আমার খুব পছন্দ, যদি আমরা স্বাধীন হয়ে যাই তাহলে কি আমি মানুষের বানানো এই লকেটটা পরে থাকতে পারবো? তখন সবাই আবার চিৎকার করে ওঠে, ধুর, এখন আমরা পরাধীন, আমাদের নাই জীবনের স্বাধীনতা, আর তুই এসছিস কি পড়তে পারবো কি পারবি না সেসব নিয়ে। এসব কথা পরে হবে, আমরা একটা বিগার গোল অ্যাচিভ করার চেষ্টা করছি, সেটাই এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপাতত আমাদের দাবি একটা, দফা একটাই, মানুষের থেকে আমরা মুক্তি চাই। যাই হোক, এর মধ্যে একদিন কি করলেন, জোন্স সাহেব রাত্রেবেলা অনেক মদ টদ খেয়ে শহর থেকে ফেরত আসেন। এসে উনি বাসায় ঘুমিয়ে পড়েন এবং তার সাথে তার যত কর্মচারী এবং তার যে স্ত্রী ছিল তারাও সবাই শুয়ে পড়েন। ওরা সবাই ভুলে যায় যে ওই দিন ফার্মের অ্যানিমালদেরকে কোনো খাবার দেওয়া হয়নি। এখন ব্যাপারটা এমন না যে অ্যানিমালরা এক রাত না খেলে তারা মারা যেত, বিষয়টা এমন না, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে একটু একটু করে তারা এতদিন ধরে মানুষদের নিয়ে তাদের মধ্যে যে তিক্ততাটা তৈরি হচ্ছিল, সেই তিক্ততাটাই রূপ নিল অভিমানে এবং সেখান থেকে ক্ষোভে। এই যে 5-10 বছরের ক্ষোভ বা এত বছর ধরে ওদেরকে দিয়ে যে কষ্ট করানোর যে রাগটা, ওদের ঠিকঠাক মতো জাস্টিস করা হয়নি, এই সব কিছু মিলে ওই যে একদিন শুধু খাবার দেওয়া হয়নি, ওই ভুলটা থেকে সেই ব্যাপারটাই তাদেরকে বারুদের স্ফুলিঙ্গের মতো আঘাত হানে এবং আগুন ধরে যায়। সবার প্রথমে বের হয়ে আসে গরুরা দড়ি ছিঁড়ে, যে আমাদেরকে খাবার দেয়নি, এটা কিভাবে সম্ভব, আমরা মানি না, আমরা বিপ্লব করব, আমাদের সাথে এরকম অন্যায় আমরা মানব না। গরুদের দেখা দেখি ঘোড়ারা বের হয়ে আসে, তারপর হাঁস মুরগি যারা যারা আছে, পুরো অ্যানিম্যাল ফার্মের মধ্যে একটা দৌড়াদৌড়ি লেগে যায়। সবাই মিলে একসাথে হয়ে জোন্স সাহেবের যে গোলাবাড়ি ছিল সেটার দিকে দৌড়ানো শুরু করে। এখানে ব্যাপারটা কিন্তু আসলে খাবারের না, এক রাতের খাবারের জন্য কিন্তু এই ক্ষোভ না, এক রাতের খাবারের জন্য এই আন্দোলন না। অনেক দিন ধরে ভিতরে ভিতরে যে অ্যানিমালিজমটা চলছিল, অনেক দিন ধরে যে সুপ্ত বিদ্রোহটা চলছিল, সেইটারই শেষ পরিণতি এই আন্দোলন। এখন চেঁচামেচি শুনে জোন্স সাহেব বারান্দায় এসে দেখে যে সব অ্যানিমালস, তার ফার্মের যত অ্যানিমালস আছে
সবাই তার দিকে ছুটে আসছে। এখন সে অবাক হয়ে ভাবে যে এত বছর ধরে আমি এদেরকে পাললাম, এদেরকে এত খাওয়ালাম, এত আদর করলাম, নিজ হাতে আমি ওদেরকে গোসল করাই দিতাম, কলার পরাতাম, এত সুন্দর সুন্দর, এত কিছুর পরে শুধু এই একটা তুচ্ছ ব্যাপার নিয়ে ওরা আমার বিরুদ্ধে কেন যাচ্ছে? যাই হোক, বুঝে না বুঝে জোন্স সাহেব, তার কর্মচারীরা, তার স্ত্রী সবাই পালাতে বাধ্য হয়। কারণ তারা যদি সেখানে থাকতো, ওই রাগে ওই অ্যানিমালসটা যদি তাদেরকে পেত তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলতো, এতটাই ক্ষুব্ধ ছিল তারা। সবাই পালিয়ে যাওয়ার পর পশুরা উল্লাস শুরু করে। সবাই মিলে জোন্স সাহেবের বাসায় ঢুকে পড়ে, বাসা ভাঙচুর করা শুরু করে। কারণ তাদের মতে এই বাসা হচ্ছে স্বৈর শাসনের প্রতীক। এই বাসায় বিশাল ভাঙচুর হয়। ঘোড়াকে মারার জন্য যেই হুইপ ব্যবহার করা হতো, বা শূকরকে জবাই করার জন্য যেই খুর ব্যবহার করতো, ছুরি, এই সব কিছু বাসার সামনে এনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ওরা। ওই আগুনের ভেতরে স্বৈর শাসনের যত রকমের আলামত ছিল, ছবি, জামা কাপড়, যা যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়া হয়, দিয়ে পুরানো হয়। কারণ এখন ফার্ম স্বাধীন হয়েছে, স্বৈরাচারের কোনো নিশানা কোথাও রাখা চলবে না। স্বাধীন ম্যানর ফার্মের নাম বদলে নতুন নামকরণ করা হয় অ্যানিম্যাল ফার্ম। এত বড় একটা রেভলিউশন, এটা একটা সফল হয়েছে। স্বাধীনতার ওই আনন্দটা নিয়ে যে যার মতো করে জায়গায় জায়গায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মানুষ মুক্ত স্বাধীন ফার্মের প্রথম সকাল। সবাই ভোরবেলা উঠে পড়ে, কারণ ওরা তো অ্যানিমালস, তাদের সবারই ভোরে ওঠার অভ্যাস। কিন্তু ওঠার পরে কেউ আসলে বুঝতে পারে না যে আজকে তারা কি করবে, কারণ আজকে তাদেরকে আদেশ দেওয়ার মতো কেউ নেই। তারা স্বাধীন ঠিক, তাদের মাথার উপরে কেউ ছড়ি ঘোরাচ্ছে না, সেটাও ঠিক, ভালোও লাগছে, সব ঠিক আছে, কিন্তু আমি করবোটা আসলে কি? এরকম সময় দুইটা জ্ঞানী শূকর আসে। এসে তারা বলে, এতদিন ধরে যখন অ্যানিমালিজম চলছিল তখন আমরা গোপনে গোপনে আরেকটা কাজও করছিলাম। সেটা হচ্ছে আমরা মিস্টার জোন্সের কিছু বইপত্র পেয়েছি, ওগুলো দেখে দেখে আমরা গোপনে পড়াশোনা শিখে ফেলেছি। ভালো কথা। এবার ওরা বলে, আমরা এই অ্যানিম্যাল ফার্মের জন্য 7টা রুল লিখে নিয়ে এসেছি। এই রুলসগুলো এখন থেকে আমাদের অ্যানিম্যাল ফার্মের প্রত্যেকটা অ্যানিম্যাল মেনে চলবে। এখন সবগুলো রুলস, 7টা রুলস আমি বলছি না, বলে সময় নষ্ট করছি না। তবে রুলসগুলোর মধ্যে কয়েকটা ছিল হচ্ছে, 2 পায়ে যারা হাঁটে তারা শত্রু, 4 পায়ে যারা হাঁটে তারা বন্ধু। এখন থেকে 2 পায়ে যারা হাঁটবে তাদেরকে আমরা বিশ্বাস করব না, আর 4 পায়ে যারা হাঁটবে তাদের উপর কোনো অন্যায় বিচার হবে না। মদ খাওয়া যাবে না, মানুষের ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করা যাবে না, মানুষের বানানো বিছানায় কেউ ঘুমাবে না, ইত্যাদি ইত্যাদি। সব রুলসগুলো লিখে টাঙিয়ে দেওয়া হয় ফার্মে। এখন ফার্মে একটা বুড়ো গাধা ছিল, তার নাম ছিল বেঞ্জামিন। ও প্রথম থেকে কোনো কিছুতে হ্যাঁও বলে না, না বলে না। এই বিপ্লবের ব্যাপারে, যুদ্ধের ব্যাপারে তাকে কেউ যদি কখনো কিছু জিজ্ঞেস করে, ও শুধু বলে, গাধারা অনেক বছর বাঁচে, আমিও বাঁচছি, আমিও দেখছি। এর বাইরে সে আর একটা কথাও বলে না। তার এই অদ্ভুত আচরণ নিয়েই সবাই তাকে মেনে নিয়েছে। স্বাধীন ফার্মে প্রথম সমস্যা দেখা দেয় গরুগুলোকে নিয়ে। যাদের দুধ দোয়ানো হয়নি 2-3 দিন থেকে, তারা কষ্ট পাওয়া শুরু করে, কারণ এখন তো দোয়ানোর মতো কোনো মানুষ নেই। যাই হোক, অনেক কষ্টে শূকররা, ঘোড়ারা পরামর্শ করে টোরে কোনোভাবে দুধ দোয়ানোর ব্যবস্থা করে এবং মোট 5 বালতি দুধ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই দুধ নিয়ে ওরা করবে কি? আগে তো হচ্ছে জোন্স সাহেব দুধ সব নিয়ে যেত বিক্রি করার জন্য, কিন্তু এখন তো অ্যানিমেলরা আর বিক্রি করতে পারবে না, মানুষদের কাছে তো আরও আগে করবে না, কারণ তারা ওই রুলসে লিখে রেখেছে মানুষের সাথে কোনো রকম বিজনেসে যাওয়া যাবে না। তো আপাতত ওইভাবে ওই 5 বালতি দুধ রেখে দেওয়া হলো, সবাই সবার কাজে চলে গেল। সারাদিন কাজ করে ফেরত আসার পর কয়েকজন নোটিশ করে যে ওই 5 বালতি দুধ কোথাও নেই। আশেপাশে জিজ্ঞেস করা হয় যে দুধগুলো কোথায় গেল। তখন কেউই কোনো সদ উত্তর দিতে পারে না। যাক, এভাবে দিন চলতে থাকে, সবাই আগের মতো কাজকর্ম করতে থাকে। ফারাক হচ্ছে, আগে তারা কাজ করতো মানুষের জন্য, এখন তারা কাজ করছে নিজেদের জন্য। এখন কিছু কাজে অনেক কষ্ট হচ্ছে, কারণ
অনেক মেশিন আছে যেগুলো মানুষ ছাড়া চালানো সম্ভব না, অনেক ইজিয়ার প্রসেস ছিল যেগুলো আসলে জোন্স সাহেব বা তার কর্মচারীরা না থাকলে অ্যানিমালদের নিজেদের পক্ষে সেটা করা পসিবল না। তারপরেও এত কিছুর পরেও কোনো অ্যানিমেল কিন্তু ভুলেও বলে না যে না আমরা আগেই ভালো ছিলাম, এখন আমরা খুব কষ্টে আছি, এটা বলে না। বরং এখন এই বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তারা নিজেরাই কয়েকটা কমিটি তৈরি করেছে, যেমন দুধ দোয়ানো কমিটি, ডিম কমিটি, বাচ্চা কাচ্চা কমিটি ইত্যাদি ইত্যাদি। প্রতিটা কমিটি চালানোর জন্য চাঁদা তোলা হয়, আর সেই চাঁদা দেয় সাধারণ অ্যানিমালসরাই। একদিন একটা ঘোড়া কাজ শেষ করে ফেরত আসছিল। ফেরত আসার সময় সে দেখে যে ওই যে দুই জ্ঞানী শূকর ছিল তাদের মধ্যে একজন এক বালতি দুধ সকালের ওটা নিয়ে হেঁটে হেঁটে তার ঘরের দিকে যাচ্ছে। কৌতূহলী হয়ে ঘোড়াটা তার পেছন পেছন যায় এবং গিয়ে দেখে যে ওই দুই জ্ঞানী শূকর খড়ের সাথে এই দুধ মিশিয়ে খায়। ব্যাপারটা জানাজানি হওয়ার পর সবাই ক্ষেপে যায়, যে তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করে যে কেন তোমরা একাই এতদিন ধরে এইসব দুধ চুরি করছো, তোমরাই খাচ্ছ, আবার কাউকে বলছো না, ব্যাপারটা কি? তখন শূকরগুলো বড় গলা করে চেঁচিয়ে চেঁচিয়ে তাদেরকে বলে, তোমাদের কি মনে হয় আমরা নিজেদের জন্য দুধ চুরি করছি? কখনো না, একদমই না। আরে দুধ খেতে তো আমাদেরও ভাল লাগে না, কিন্তু আমরা খাই কারণ দুধ খেলে ব্রেইন ভালো হয়, আর আমাদের যদি ব্রেইন ভালো না হয় তাহলে তো আমরা এই ফার্মটাকে ঠিকঠাক মতো চালাতে পারবো না, আর যদি আমরা চালাতে না পারি তাহলে আবার জোন্স সাহেব ফেরত আসবে। এখন তোমরা কি চাও জোন্স সাহেব আবার ফেরত আসুক? সবাই তো এক বাক্যে বলে ওঠে, না আমরা চাই না, আমরা আবার সেই স্বৈরশাসন চাই না। ব্যাস, শূকররা বলে তাহলে আমাদেরকে এই দুধ খেতে দিতে হবে তোমাদের ভালোর জন্য। সবাই রাজি হয়ে যায়। এর মধ্যে আশেপাশে সব ফার্মগুলোতে আস্তে আস্তে খবর যাওয়া শুরু করে যে এই ফার্ম স্বাধীন হয়ে গেছে। ওই যে পাখিরা কবুতররা আছে তারাই এই খবর আনা নেওয়া করতে থাকে। তো আশেপাশে ফার্মের যেসব মানুষ মালিকরা আছে তারা একটু টেনশনে পড়ে যায় যে পাশের ফার্ম এভাবে রেভলিউশন করে স্বাধীন হয়ে গেছে, এখন আমাদের ফার্মের অ্যানিমেলরা যদি বিদ্রোহ করে বসে তাহলে কি অবস্থা হবে। তখন ওই ফার্মের মালিকরা বুদ্ধি করে আর কি ওই অ্যানিমেলদেরকে শুনে শুনে বলতে থাকে যে ওই অ্যানিমেল ফার্ম তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু ওইখানে খুবই বাজে অবস্থা, ওই ফার্মে এখন কোনো আইন কানুন নাই, কোনো ব্যবস্থা নাই, অ্যানিমেলরা নিজেরাই নিজেদের মাংস খাচ্ছে, মারামারি করছে, রেপ হচ্ছে, খুনোখুনি হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, এই সব কিছুই চলছে। ভাগ্যিস আমাদের ফার্মে এসব হচ্ছে না। এই সব কিছু অ্যানিমেলদেরকে শুনিয়ে শুনিয়ে ওই ফার্মের মালিকরা তাদেরকে শান্ত রাখার চেষ্টা করে। এভাবে চলতে থাকে। অ্যানিম্যাল ফার্ম মোটামুটি কিছুটা গুছানো হয়েছে। এবার হঠাৎ করে একদিন একটা কাহিনী হয়। জোন্স সাহেব তার ওই 4 কর্মীকে নিয়ে আবার ফেরত আসে। ওই 5 জন ব্যাক করে, বন্দুক টন্দুক নিয়ে এসে ওরা ফার্মের ভেতরে ঢুকে যায় যুদ্ধ করার জন্য। জ্ঞানী যে 2 জন শূকর ছিল তারা এই ব্যাপারটা আগে থেকেই কিছুটা প্রেডিক্ট করতে পেরেছিল যে হ্যাঁ এবার একটা যুদ্ধ বাঁধবে, কারণ জোন্সের বাসায় নেপোলিয়নের কিছু বইটইও ছিল, সেই বইগুলো তারা পড়ে যুদ্ধের ব্যাপারটাও মোটামুটি তারা বুঝতো। তো 5 জন মানুষ যখন তাদেরকে বন্দুক নিয়ে অ্যাটাক করে, অ্যানিমেলরা সবাই একসাথে হয়ে পাল্টা তাদেরকে অ্যাটাক করে। মাত্র 5 জন মানুষ ওরা, আর এই পাশে হচ্ছে শত শত অ্যানিমালস। ফলে ওরা জিততে পারে না, ওরা বন্দুক টন্দুক ফেলে আবার পালিয়ে যায়। কিন্তু ফার্মের কিছু অ্যানিমালস আর কি ওইখানে মারা যায়, বোধহয় 1 জন বা 2 জন মারা যায়, আর হচ্ছে বেশ কিছু অ্যানিমালস তাদের বীরত্ব প্রদর্শন করতে গিয়ে আহত হয়, ইনজুর্ড হয়। ফার্ম আবার অ্যানিমেলদের দখলে আসে। এবার এই যুদ্ধটায় যারা আহত হয়েছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, মেডেল দেওয়া হয়, তাদেরকে আলাদা স্পেশাল সিটিজেন হিসেবে গণ্য করা হয়। কয়েক মাস পরে আরেকটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। যে জ্ঞানী 2 জন শূকর ছিল, দেখা যায় যে এরা নিজেরাই এখন অনেক ব্যাপারে একমত হতে পারে না। এর মধ্যে একটা শূকর ছিল যে যুদ্ধের সময় প্রাণপণ লড়েছে, সে আহত হয়েছে, মেডেল পাওয়া বীর সে। তো সে বলে যে আগে যখন জোন্স ছিল তখন আমাদের ফার্মে ইলেকট্রিসিটি ছিল, রাতের বেলাও সেখানে লাইট থাকতো, বাইরের থেকে কোনো অ্যানিমালস এসে আমাদেরকে অ্যাটাক করতে পারতো না। আমাদের এখন আবার ইলেকট্রিসিটি দরকার।
তো ইলেকট্রিসিটির জন্য আমরা কি করব, আমরা ফার্মের ভেতরে একটা উইন্ড মিল বসাবো, তারপরে আমাদের আবার ইলেকট্রিসিটি আসবে। তো বেশ কিছু বইপত্র নিয়ে আসে জোনসের লাইব্রেরি থেকে, কিভাবে উইন্ড মিল বানাতে হয়, ইলেকট্রিসিটি বানাতে হয়, এইসব সম্পর্কিত। আর অন্য যে শূকরটা ছিল সে তখন বলে যে ধুর, আমরা হলাম এনিমেল, আমাদের উইন্ড মিল দিয়ে কী হবে, ইলেকট্রিসিটি দিয়ে কী হবে, রাত্রেবেলা তো আমাদের আর কোনো কাজ নেই, রাত হলে আমরা ঘুমায় পড়বো, শেষ। কিন্তু অপর শূকরটা এবং তার সহকারী বা তাকে পছন্দ করে এরকম যেসব অ্যানিমালস আছে তারা মিলে নিজেদের ইচ্ছাতেই উইন্ড মিলের নকশা তৈরি করতে শুরু করে। আর এদিকে যে শূকরটা তার বিরোধিতা করেছিল সে করে কি, কিছু একদম সদ্য হওয়া কুকুর ছানা তাদেরকে সে পুরোপুরি নিজের কাছে নিয়ে যায়, নিজের কাছে রেখে সে একদম আড়ালে পালতে শুরু করে। এখন প্রায় ছোটোখাটো অনেক বিষয় নিয়ে ওদের দুজনের মধ্যে ডিসএগ্রিমেন্ট হতে থাকে। এরপর একদিন ফাইনালি ডিসাইড হয় যে আচ্ছা, একটা ভোট হোক, একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে আমরা এই দুই শূকরের মাঝখান থেকে যে কোনো একটা শূকরকে নির্বাচিত করব। পুরো অ্যানিমাল ফার্ম যেটা আছে তারা তার কথা মতে চলব। ইলেকশনের ব্যবস্থা হয়, চারিদিকে বিশাল সব মিটিং, মিছিল, স্লোগান, দুজনেই দুজনের মতন করে ক্যাম্পেইন করছে, দুজনেই বলছে যে তাদের অন্যান্য অ্যানিমালসদের তাদেরকে কেন ভোট দেওয়া উচিত। একটা সাজ অবস্থা। ভোটের দিন একটা বাজে ব্যাপার হয়। ভোটের দিন দুজন শূকর তাদের একদম ফাইনাল যে ভাষণ সেটা দিবে। প্রথম শূকরটা আগে দিয়ে আসে, তারপর অন্য যে শূকরটা যে বিরোধিতা করেছিল সে বুঝতে পারে যে সে আসলে জিতবে না, কারণ আরেকটা শূকর যে উইন্ড মিল বানাচ্ছিল সেই শূকরটার ভাষণের পরে যে পরিমাণ হাততালি, উচ্ছ্বাস ইত্যাদি দেখা গেছে অ্যানিমালসদের মধ্যে, তার সময় কিন্তু সেরকম হয়নি। তখনও করলো কি, ওই যে 4টা কুকুর ছানা সে পালছিল একদম আড়ালে নিয়ে, তারা তো এখন বড় হয়েছে, তারা হচ্ছে তার খুবই অনুগত। সেই অনুগত 4টা কুকুরকে সে ওই শূকরটার পিছনে লেলিয়ে দেয় মারার জন্য। কুকুরগুলোকে ধাওয়া করে, কোনো মতে প্রাণ নিয়ে সেই জনপ্রিয় শূকরটা ফার্মের দেয়াল টপকিয়ে পাশের ফার্মে চলে যায়। এখন তারপরে তার ইলেকশনের কিছু নেই, কারণ ইলেকশনে যে দুইজন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে একজন পালিয়ে গেছে, আর যে আছে বিনা ভোটে সেই প্রধানমন্ত্রী। সবাই অবাক হয়ে দেখে যে আগে যেরকম কুকুররা জোনসের সাথে ঘুরতো, জোনসের সাথে হাঁটার সময় লেজ নাড়তো, এখন ঠিক সেমভাবে নতুন প্রধানমন্ত্রীর সাথে তার এই কুকুরগুলো এভাবে হাঁটে, লেজ নাড়ে। এখন নতুন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা বুঝতে পারলো যে সবার সামনেই কুকুর লেলিয়ে দিয়ে তার প্রতিদ্বন্দ্বীকে ধাওয়া করে মেরে ফেলার যে জিনিসটা সে করতে চেয়েছিল, এটা করাটা তার ঠিক হয়নি। সো সে ঠিক করে একটা চাটুকার ধূর্ত দল শূকরদেরই। সেই দলকে দায়িত্ব দেওয়া হয় যে সাধারণ অ্যানিমালস যেগুলো আছে তাদের কাছে গিয়ে বোঝা যে এরকম একটা অবস্থা আমি কেন করলাম। ওই চাটুকার দল বিভিন্ন অ্যানিমেল গ্রুপের কাছে যায়, গিয়ে বলে যে দেখো, আসলে প্রধানমন্ত্রীর এসব করার একদমই ইচ্ছা ছিল না, উনি তো এসব করতে চায়নি, কিন্তু আমাদের এই নতুন প্রধানমন্ত্রীর কাছে খবর ছিল গোপনে যে ওই শূকরটার সাথে জোনসের গোপন আঁতাত ছিল। সে জোনসের সাথে আড়ালে ষড়যন্ত্র করে ঠিক করেছিল যে এই ফার্মকে সে আবার জোনসের কাছে ফিরিয়ে দেবে। অনেক গোপন ইনফরমেশন এসব ছিল, সব তো তোমরা আবার বুঝবা না, কারণ তোমরা সাধারণ অ্যানিমালস, তোমরা তো পড়াশোনা জানো না। শুধুমাত্র যারা পড়াশোনা করেছে, জ্ঞানী, আমাদের প্রধানমন্ত্রীর মতো, তারাই এইসব বুঝতে পারবে। আমাদের প্রধানমন্ত্রী এগুলো জানতো দেখেই অনেক কষ্টের পরেও এরকম একটা ব্যবস্থা সে করেছে, এই কাজটা সে করেছে যাতে আমাদের ফার্মটাকে বাঁচানো যায়, যাতে এই ফার্মে আবার মানুষ ফিরে না আসে। আমাদের প্রধানমন্ত্রী আসলে কোনো ক্ষমতার লোভ নেই, উনি ক্ষমতা চায় না, উনি প্রধানমন্ত্রীও হতে চায়নি। সব কিছু উনি যে করেছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের এই ফার্মকে বাঁচানোর জন্য। এখন তোমরা কি চাও জোন্স সাহেব আবার ফেরত আসুক? অবভিয়াসলি সবাই বলেছে না। সহজ সরল মনে অ্যানিম্যালদের অনেকেই এই কাহিনী বিশ্বাস করে ফেলে, অনেকে পুরোপুরি বিশ্বাস করেও না, সেরকমও ছিল। কিন্তু যারা বিশ্বাস করে না দেখা যায় যে রাতের অন্ধকারে আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যাচ্ছে।
নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখনই কেউ কিছু বলতো, একটা কথাই সবসময় বলা হতো যে তোমাদের কি মনে নাই যে জোন্সের শাসনামল কতটা দুঃসহ ছিল? তোমাদের কি মনে নাই যে আমরা মানুষের অধীনে কতটা পরাধীন ছিলাম? এখন যে আমরা স্বাধীন, এখন যে আমাদের কোনো প্রভু নাই, এখন আমরা কতটা ভালো আছি না? তোমরা কি আগের অবস্থায় আবার ফেরত যেতে চাও? তোমরা কি আবার জোন্সকে চাও? এখন এটা বললেই সব অ্যানিমেলরা বলতো যে না, আমরা কোনোভাবেই আগের মতো মানুষের অধীনে যেতে চাই না। তখন তাদেরকে বলা হতো তাহলে চুপ করে থাকো, নতুন প্রধানমন্ত্রী যা করছে অনেক খারাপের মধ্যেও সে যে চেষ্টা করছে, এটার জন্যই তো তোমার থ্যাঙ্কফুল থাকা উচিত। তুমি তো থ্যাঙ্কফুল হচ্ছই না, বরং তুমি আবার নতুন প্রধানমন্ত্রীকে কোশ্চেনও করছো। এটা কীরকম কথা? এর মধ্যে কিছু অ্যানিমেল, বিশেষত তার সমগোত্রীয় শূকররা নতুন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য অ্যানিমেল ফার্মের বিভিন্ন জায়গায় তার জন্য মূর্তি টুর্তি বানালো, ভাস্কর্য বানালো, গান, তারপর কবিতা এসব লিখলো তার জন্য। এসব দেখে তো উনি ভীষণ খুশি, কারণ হ্যাঁ, এরা তাহলে আমাকে খুব পছন্দ করে, আমার জন্য এত কিছু করছে। তখন তিনি এই সব চাটুকার সাঙ্গপাঙ্গদেরকে সবখানে নিয়ে যাওয়া শুরু করেন এবং এই সাঙ্গপাঙ্গগুলোরও স্পেশাল পাওয়ার আসা শুরু করে, কারণ এরা তো তখন প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। আগে শুধু প্রধানমন্ত্রী আর তার ওই 4 কুকুর, তারা স্পেশালি খাওয়া দাওয়া করতো, দুধ আপেল এসব পেতো, স্পেশাল জায়গায় থাকতো। এখন তার এই সাঙ্গপাঙ্গরাও সে একই রকমভাবে সেই স্পেশাল যেই খাবার দাবার থাকা সব কিছু পাওয়া শুরু করলো। এখন মনে আছে অ্যানিমাল ফার্ম শুরু হওয়ার আগে যে 7টা রুলস ছিল, সেই 7টা রুলস এই প্রধানমন্ত্রী আর যে শূকরটাকে পালাতে বাধ্য করা হয়েছে সেই শূকররা মিলেই কিন্তু লিখেছিল। তখন তারা লিখেছিল যে 2 পা মানেই শত্রু, 4 পা মানে বন্ধু। মানুষের দেওয়া কোনো কিছুতে আমরা থাকবো না, মানুষের তৈরি বিছানাতে আমরা ঘুমবো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নতুন প্রধানমন্ত্রী ঠিকই জোন্সের বাসায় উঠে যায় এবং জোন্সের বেডরুমে এসে ঘুমানো শুরু করে। অনেকে এটা প্রশ্ন তোলে যে আচ্ছা, আমাদের প্রথম যে রুলস ছিল, আমাদের সেই রুলসের মধ্যে তো লেখা ছিল যে আমরা মানুষের তৈরি কোনো বিছানায় ঘুমাবো না বা মানুষের তৈরি কোনো জিনিস আমরা ব্যবহার করব না। তাহলে নতুন প্রধানমন্ত্রী যে শূকর, তার নাম সম্ভবত নেপোলিয়ন, সে কেন জোন্সের বেডরুমে গিয়ে ঘুমোচ্ছে? আবার সেই চাটুকারকে দায়িত্ব দেওয়া হলো যে জনগণকে গিয়ে আবল তাবল বুঝিয়ে আসো, তাদের মুখ বন্ধ করো। তারা গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে থাকলো যে প্রধানমন্ত্রীর কোনো ইচ্ছা নাই এরকম স্বৈরাচারের বিছানায় ঘুমানোর, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী কেন ঘুমাচ্ছে? কারণ এরকম বিছানায় ঘুমোলে পিঠটা খুব স্ট্রং থাকে, বডিটা খুব স্ট্রেংথি থাকে। এখন বডিতে যদি শক্তি না থাকে, তাহলে সামনে যে বিপদ আসছে, আবার যদি জোন্স আসে, আবার যদি যুদ্ধ হয়, সেসব মোকাবেলা করার জন্য তো তাহলে তার সেই শক্তি থাকবে না। আবার অনেক পড়াশোনাও করতে হবে, সব দিক থেকে তাকে স্ট্রং থাকতে হবে। সেই জন্যই আসলে ওই বিছানায় তাকে ঘুমোতে হচ্ছে। না হলে তার যে নিজেরও খুব ওই বিছানায় ঘুমোতে ভালো লাগে, ব্যাপারটা এমন না। কিন্তু যা কিছুই করছে তোমাদের জন্যই করছে, জনগণের জন্য করছে। চলতে থাকে এভাবেই ধীরে ধীরে, আস্তে আস্তে ওই 7টা রুলের অনেকগুলোই খর্ব হতে থাকে। যখনই এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়, অ্যানিমেলরা যখনই কোনো কিছু জিজ্ঞেস করে, তখনই দেখা যায় যে ওই যে চাটুকার দল, তারা এসে আবল তাবল বুঝিয়ে জিনিসটাকে ওখানেই মাটি চাপা দিয়ে দেয়। এর মধ্যেই শীত আসে। এবারের শীতটা ছিল ফার্মের ভয়াবহ শীত। অ্যানিমেল ফার্মের অবস্থা খুব করুণ, খাবার দাবারের একেবারে জোগান নেই বললেই চলে। অনেক অ্যানিমালস মারা যায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে। তখন সকল প্রাণীরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলতে চায় যে আমাদেরকে বাঁচান, আমরা খুবই কষ্টে আছি। কিন্তু প্রধানমন্ত্রী তখন ব্যস্ত। জোন্সের যে গোলা বাড়িটা ছিল, সেই বাড়িটাই এখন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিটা দরজায় কুকুর পাহারায়, কেউ গেলে বলা হয় প্রধানমন্ত্রী এখন পড়াশোনায় ব্যস্ত, এখন উনি কারোর সাথে দেখা করতে পারবেন না। এর মধ্যে দেখা গেল 2 মাসের জন্য যে শস্য সংরক্ষিত ছিল, সেই শস্য একদিন উধাও হয়ে গেছে। এটা প্রধানমন্ত্রীকে যখন বলা হয়, তখন প্রধানমন্ত্রী বলে এটা নির্ঘাত জোন্সের ষড়যন্ত্র, আর ফার্মের কিছু বিশ্বাসঘাতক নির্ঘাত আছে, তাদেরকে দিয়েই সে এটা চুরি করিয়েছে। তদন্ত কমিশন গঠন করা হোক, তারা দেখুক।
তদন্ত হলো। তদন্তের পরে বলা হলো যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে শূকরটা দাঁড়িয়েছিল আর পালিয়ে গিয়েছিল পরে, সেই শূকরটাই আসলে দেশদ্রোহী। সেই জোনসের সাথে মিলে এই চুরি করিয়েছে। সেই যুদ্ধে আহত হওয়া, পদক পাওয়া সেই শূকর, যে একসময় অ্যানিম্যাল ফার্মের হিরো ছিল, সেই এখন রাষ্ট্রশত্রু। সুতরাং তার পদক বাতিল, তার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হবে। আর যারা যারা প্রশ্ন তুলবে তাদেরকে ভয় দেখানো হবে, কাউকে কাউকে নিখোঁজ করে ফেলা হবে। এখন আগে যে শূকরটা সবার সাথে একসাথে মাটিতে ঘুমোতো, সবার মতোই থাকতো, কাজকর্ম করত, সে এখন থাকে প্রাসাদে। তার নাম এখন সাধারণভাবে নেওয়া যায় না, তাকে এখন ডাকতে হয় মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের মহান লিডার। এখন আর সে সহযোদ্ধা না, এখন সে কমরেড না, এখন সে মাননীয় প্রধানমন্ত্রী। তার 4টা কুকুর, তার লোকজন সবাই মিলে একটা অলিখিত একটা সন্ত্রাস বাহিনীর মতো। কেউ সাধারণভাবে কথা বললেই তার উপর হামলা হয়। কবিতা লেখা হোক, গান লেখা হোক, যা কিছুই হোক না কেন, সবার আগে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে। পছন্দ যদি না হয় ছিঁড়ে ফেলা হবে। ছোট ছোট প্রাণীরা যারা, তাদের পড়াশোনার জন্য তৈরি করা হয় নতুন পাঠ্য বই। তাতে লেখা থাকে আমাদের নেতা কিভাবে মহান হয়ে উঠলেন, কিভাবে স্বাধীনতা এনে দিলেন। কিন্তু সেই বইয়ের কোথাও লেখা থাকে না যে এই লড়াইটা ছিল সবার। কোথাও লেখা থাকে না ওই পালিয়ে যাওয়া, ওই আহত হওয়া সেই শূকরটার গল্প। ধীরে ধীরে প্রাণীরা ভুলে যেতে থাকে যে আসলে তারা কে কি করেছিল, কারা কাঁধে কাঁধ মিলিয়ে একটা স্বপ্ন দেখেছিল একটা সমান অধিকার সম্পন্ন একটা সমাজের। এখন তারা কেবল জানে তাদের নেতা কত মহান আর তারা কত ভাগ্যবান। মাঝে মাঝে কারো কারো মনে হয় মানুষের অধীনে থাকাকালীন অন্তত এতটা কষ্ট হয়তো তারা পায়নি। তবে এই কথাটা মুখ ফুটে কেউ বলে না, কেউ সাহস পায় না। শেষে প্রধানমন্ত্রী একদিন যখন দেখলো তার জনপ্রিয়তা কমে যাচ্ছে, তাকে নিয়ে কেউ খুশি না, তখন তিনি ঘোষণা দিলেন আমি আর প্রধানমন্ত্রী নই, আমি এখন থেকে রাষ্ট্রপতি। আর এই ফার্ম এখন থেকে একটা রিপাবলিক, একটা স্বাধীন দেশ। দেশ, রিপাবলিক, গণতন্ত্র। সাধারণ প্রাণীরা জিজ্ঞেস করে কিন্তু আমাদের ঘরে তো খাবার নেই, পানি নেই, অসুখে আমরা সব মরে যাচ্ছি, এগুলোর কি হবে? রাষ্ট্রপতির চোখ লাল হয়ে ওঠে। সে বলে যে তুমি কি ভুলে গেছো তুমি একসময় কার অধীনে ছিলে? এখন তুমি স্বাধীন, এখন তুমি আর মানুষের গোলাম না, তুমি এখন আরেক পশুর, তোমার সমগোত্রীয় আরেক পশুর শাসনে থাকা একজন স্বাধীন নাগরিক। স্বাধীনতা যে পেয়ে গেছো, এটাই কি যথেষ্ট না? পুরনো যে 7টা রুলসের যে সংবিধানটা ছিল, সেই সংবিধানকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। প্রেসিডেন্ট সাহেব নতুন সংবিধান বানায়। নতুন সংবিধানে তখন একটাই লাইন, একটাই রুল, all animals are equal but some animals are more equal than other animals. এই সংবিধান যেদিন পাশ করা হয়, সেই পাশ করা সেলিব্রেট করতে আশেপাশের ফার্ম থেকে মানুষ প্রতিনিধিদেরকে আমন্ত্রণ করে আনে ওই প্রেসিডেন্ট। মানুষের সাথে আবার বিজনেস আরম্ভ করে ওরা। একসময় যে তারা ঠিক করেছিল 2 পা মানেই শত্রু, 4 পা মানেই বন্ধু, ওটাকে ভুল প্রমাণ করে দেখা যায় যে ওই শূকরগুলোই 2 পায়ে হাঁটছে মানুষের সমগোত্রীয় হওয়ার জন্য। তারা এখন মানুষের মতো চাবুক ব্যবহার করা শুরু করেছে প্রজাদেরকে শাসন করার জন্য, জামা কাপড় পরছে নিজেদেরকে সুশ্রী দেখানোর জন্য, মদ খাওয়া আরম্ভ করেছে। অথচ এগুলো কিন্তু ছিল অ্যানিমালস ফার্মের স্বৈরাচারের প্রতীক। মানুষ ও শূকরের যে সেলিব্রেশন পার্টিটা হয় জোনসের ওই গোলাবাড়িতে, সেখানে বলা হয় যে মানুষ এবং এই অ্যানিমালস ফার্ম একটা বিজনেস কন্ট্রাক্টে যাবে। আরও ঠিক করা হয় যে অ্যানিম্যাল ফার্মের নাম বদলে আবার সেই পুরনো ম্যানর ফার্মই রাখা হবে। কারণ কি? কারণ হচ্ছে ওইটাই এই ফার্মের আদি নাম, আর ওইটাই সত্যি। সত্যিকে তো আর বেশি দিন চাপা রাখা যায় না, তাই না? সাধারণ প্রাণীরা দূর থেকে এসব দেখে বুঝতে পারে যে তারা যে অত্যাচার থেকে মুক্তি পেতে চেয়েছিল, সেই অত্যাচারই আবার ফেরত এসছে।
কিন্তু এবার অন্য রূপে। শেষ পর্যন্ত বইটার শেষের দিকে দেখা যায় যখন প্রাণীরা জানালা দিয়ে তাকিয়ে দেখে যে মানুষ আর শূকর একই সঙ্গে নাচছে, তাস খেলছে, মদ্যপান করছে, পুরনো বন্ধুর মতো। শূকররা 2 পায়ে দাঁড়িয়ে আছে। তখন তারা বুঝতে পারে তাদের সাথে আসলে কেবল প্রতারণাই করা হয়েছে, তাদেরকে ইউজ করা হয়েছে। তারা আসলে কিছুই বদলাতে পারেনি। ইতিহাস এভাবে নিজের ভাষা হারায়, সত্য চাপা পড়ে যায় শ্রদ্ধার নামে ভয় আর প্রোপাগান্ডার আড়ালে। ফার্মের প্রাণীরা যারা একসময় স্বপ্ন দেখেছিল সমতার, তারা আজকে বোবা দর্শক, একটা সাজানো স্বাধীনতার নাটকের পার্শ্ব চরিত্র। অ্যানিম্যাল ফার্ম বইটা একটা ফ্যান্টাসি, একটা রূপকথা, কিন্তু এর ভেতরের কথা আর রূপটা আসলে কিন্তু আমাদের সবারই খুবই চেনা। এই রূপকথাটা আমাদের চারপাশের, আমাদের ভেতরের। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টোরি উইথ শেহরিনের সাথেই থাকুন।